হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ফিউচার পারফেক্ট টেন্স। এর আগের ভিডিওগুলোতে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস পর্যন্ত আমরা আলোচনা করেছি। তা আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু ফিউচার পারফেক্ট টেন্স। এখন দেখো, আগেও বলেছি এখনো বলছি, ফিউচার শব্দের অর্থটাই হচ্ছে ভবিষ্যৎ। পারফেক্ট টেন্স, পারফেক্ট এমন একটা জিনিস, প্রেজেন্ট এবং ফিউচারের সাথে পারফেক্টে একটা হ্যাভ অবশ্যই আসবে। প্রেজেন্ট এবং ফিউচারের সাথে পারফেক্টে একটা হ্যাভ আসবে। ওটা হচ্ছে পারফেক্টের নিদর্শন। পারফেক্টের নিদর্শনটা কি না হ্যাভ। কিসে কিসে হবে? প্রেজেন্টে থাকে আর ফিউচারে থাকে। এই দুটোতে আমার হ্যাভ শব্দটা অবশ্যই আসবে। হ্যাভ শব্দটা হচ্ছে ফিউচারের লক্ষণ, আর ফিউচার হ্যাভ শব্দটা হচ্ছে আমাদের পারফেক্টের লক্ষণ। ফিউচারের লক্ষণটা কি তাহলে? ফিউচারের লক্ষণ হচ্ছে উইল অথবা শ্যাল। উইল অথবা শ্যাল দিয়ে আমরা পার্টিকুলারলি বুঝতে পারছি যে ওটা ফিউচার টেন্স। আর যখনই আমরা হ্যাভ ব্যবহার করছি, উইল হ্যাভ, এই হ্যাভ ব্যবহার করলে আমাদের তার মানেটা গিয়ে দাঁড়াচ্ছে যে আমাদের এটা পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের কথা আমরা বলছি। আজকে এই ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগে যে আলোচনা হয়েছে তোমরা সেগুলো দেখতে থাকবে এবং সেগুলো প্র্যাকটিস করতে থাকবে, তাহলে তোমাদের টেন্সটা পরিষ্কার হয়ে যাবে। এই টেন্স শেষ হয়ে গেলে আমরা এরপরে গ্রামারের অন্য দিকগুলোর দিকে আমরা আলোচনা করে নেব। যাই হোক, তাহলে আমাদের এখন শুরু করা যাক। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স, প্রথমে সংজ্ঞাটা জানতে হবে, এটা কাকে বলে, কি করে, কোথায় ফিউচার পারফেক্ট টেন্সটা হয়। প্রথম কথা হচ্ছে, ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যৎকালে কোনো ঘটনা কোনো একটা সময় শুরু হয়ে আবার কোনো একটা সময় শেষ হয়ে গেছে, কোনো একটা সময় শুরু হয়ে কোনো একটা সময় শেষ হয়েছে, এই রকম যদি বোঝায় তাহলে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ঘটনাটা ভবিষ্যতের ঘটনাটা শুরু হবে এবং সেটা শুরু হয়ে এবং কিছু সময় ধরে চলে শেষ হবে, এইটাকে বলবো আমরা ফিউচার পারফেক্ট টেন্স। এইবার আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি আছে, আর ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালীর পরে আমাদের দেখে নিতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্সের আমাদের গঠন প্রণালীর সাথে সাথে যে তিনটে ভাগ আমরা আলোচনা করছি, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, সেটা কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা দেখে নেব এবং বেশ কিছু উদাহরণও আমরা আলোচনা করব। তাতেই আমাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো এখন আমরা শুরু করি। ওকে, দেখো ফরমেশনটা কি, হোয়াট ইজ দ্য ফরমেশন। ফরমেশন মানে গঠন প্রণালী। গঠন প্রণালীটা কি আছে? গঠন প্রণালী হচ্ছে আমাদের ফার্স্ট গঠন প্রণালী হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল অথবা শ্যাল, তারপরে একটা ভার্ব হ্যাভ। উইল অথবা শ্যালের পরে হচ্ছে হ্যাভ, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্মটা কি জিনিস? থার্ড ফর্ম হচ্ছে যদি গো থাকে তাহলে গো, ওয়েন্ট, গান। এই গানটা হচ্ছে আমাদের থার্ড ফর্ম। এটা ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, এটা থার্ড ফর্ম। তাহলে এই থার্ড ফর্মটা আমরা ব্যবহার করব এখানে আমাদের থার্ড ফর্মটা ব্যবহার হবে। তাহলে তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে এক্সটেনশন যেটা থাকবে সেটা হবে। আবার বলে নিচ্ছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের প্রথমে সাবজেক্ট হবে, তারপরে উইল অথবা শ্যাল, তারপরে হ্যাভ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল, আর এখানে তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স অথবা এক্সটেনশন হবে। এবার আমরা চলো উদাহরণ আলোচনা করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রথমে আলোচনা করছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে আই শ্যাল হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস বাই নেক্সট মান্থ। আমি করে থাকবো অর্থাৎ আগামী সময়ের মধ্যে আমি এটা করে থাকবো, করে ফেলবো। কি করে থাকবো? আমি কি করে ফেলবো কাজটা? I shall have started a new business by next month. আগামী ভবিষ্যতের মধ্যে, ওই সময়ের মধ্যে আমি একটা নতুন ব্যবসা শুরু করে ফেলবো। এই যে বলা হচ্ছে ফেলবো, কবে না আগামী, এখানে বলে দিয়েছি আমি বাই নেক্সট মান্থ। বাই নেক্সট মান্থ কথাটার অর্থ হচ্ছে ওই সময়ের মধ্যে। বা ওই সময়ের মধ্যে মানে কি? মানে হয়তো 7 দিনের মধ্যে হতে পারে,
15 দিনের মধ্যে হতে পারে, কিন্তু 1 মাসের মধ্যে হয়ে যাবে, এটা ঠিক। এটা ঠিক, এটা আজকেও হয়ে যেতে পারে, কালকেও হয়ে যেতে পারে, যে কোনো সময় হয়ে যেতে পারে, কিন্তু ওটা টাইম লিমিটটা দেওয়া হলো যে 1 মাস, বাই নেক্সট মান্থ। তাহলে দেখো, আই শ্যাল হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস বাই নেক্সট মান্থ, এটা কি হলো না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল এটা। আর এই সেন্টেন্সটাকে যখন নেগেটিভ করব, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলে আমার নেগেটিভের ফর্মুলাটা আমি নিচে লিখে দিয়েছি। সাবজেক্ট হবে, তারপরে উইল নট হবে অথবা শ্যাল নট হবে, তারপরে হ্যাভ, তারপরে ভার্ব থ্রি, তারপরে হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স অথবা এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স যেটা থাকবে সেটা। তাহলে এখানে কি আছে, নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উইল নট অথবা শ্যাল নট, হ্যাভ, ভার্ব থ্রি আর রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এখানে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, নেগেটিভ হচ্ছে আই শ্যাল নট হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস বাই নেক্সট মান্থ। আই শ্যাল নট হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস বাই নেক্সট মান্থ। আগামী মাসের মধ্যে আমি শুরু করে থাকবো না, আমি শুরু করে থাকবো না আগামী মাসের মধ্যে কোনো ব্যবসা, নিউ বিজনেস, নতুন ব্যবসা শুরু করে থাকবো না। তাহলে কি দাঁড়ালো, আই শ্যাল নট হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস বাই নেক্সট মান্থ, আগামী মাসের মধ্যে আমি শুরু করে থাকবো না। এটা আমার নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে, যখন নেগেটিভ সেন্স বোঝাবে তখন আমি নটটা কোন জায়গাটা বসাবো, পার্টিকুলারলি আমি কোন জায়গাটা বসাবো নটটা, আমি নটটা বসাবো কোথায়, শ্যাল এবং হ্যাভ এই দুটোর মাঝখানে। আর যদি উইল থাকে, উইল আর হ্যাভের মাঝখানে আমি বসাবো এই নটটা। এটাকে খেয়াল রাখতে হবে আমাদের, আমাদের এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে নটটা আমরা কোন জায়গায় বসাবো। নটটা সেন্টেন্সে যে কোনো জায়গায় বসালে কিন্তু হবে না, নটটা সেন্টেন্সে যে কোনো জায়গায় বসালে হবে না। নটটা কোথায় লাগাতে হবে, শ্যালের পরে লাগাবো, শ্যাল এবং হ্যাভের মাঝখানটাতে আমরা নট কথাটা ব্যবহার করব। এইটা আই শ্যাল নট হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস বাই নেক্সট মান্থ। তাহলে তারপরে আরেকটা উদাহরণ দেখা যাক, উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড আওয়ার ওয়ার্ক ইন দ্য নেক্সট উইক। আগামী সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবো, আগামী সপ্তাহের মধ্যে, পুরো টাইমটা নিচ্ছি, আগামী সপ্তাহের মধ্যে আমি শেষ করে ফেলবো। কি, উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড আওয়ার ওয়ার্ক ইন দ্য নেক্সট উইক, আগামী সপ্তাহে আমি কাজটা শেষ করে ফেলবো। আমি পুরো সময়টা আমার নেওয়া আছে আগামী সপ্তাহ পর্যন্ত, আগামী সপ্তাহ যখন শেষ হচ্ছে সেই সময়ের মধ্যে ওইটাই আমি লিমিটটা দিয়েছি যে আমি তার আগে আমাকে কেউ কৈফিয়ত চাইতে পারবে না, আমি তার মধ্যে আমি শেষ করে ফেলবো। তাহলে কি দাঁড়ালো এটা, উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড আওয়ার ওয়ার্ক ইন দ্য নেক্সট উইক, নেক্সট উইকে আমরা কাজটা শেষ করে ফেলবো। আর এটাকেই যখন নেগেটিভ করব তখন আমরা কি হবে, শ্যাল এবং হ্যাভের মাঝখানে নটটা বসিয়ে দেবো, আর নতুন কিছু নেই। উই শ্যাল নট হ্যাভ কমপ্লিটেড আওয়ার ওয়ার্ক ইন দ্য নেক্সট উইক, উই শ্যাল নট হ্যাভ কমপ্লিটেড আওয়ার ওয়ার্ক ইন দ্য নেক্সট উইক। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আরো দু একটা উদাহরণ নেওয়া যাক, ইউ উইল হ্যাভ কাম হিয়ার বাই টুমরো, ইউ উইল হ্যাভ কাম হিয়ার বাই টুমরো, আগামীকালের মধ্যে তুমি এখানে চলে আসতে থাকবে, চলে আসবে। হ্যাঁ, ইউ উইল হ্যাভ কাম, এসে থাকবে, তুমি এসে থাকবে, তুমি এসে থাকবে আগামীকালের মধ্যে, মানে যা পরিকল্পনা আছে সে থেকে বোঝা যাচ্ছে আগামীকালের মধ্যে তুমি এসে থাকবে। তাহলে ইউ উইল হ্যাভ কাম হিয়ার বাই টুমরো। এই দেখো এখানে, এখানে শ্যাল ব্যবহার করেছি, এখানে উইল ব্যবহার করেছি। আগেই বলেছিলাম আমি, আই এবং উই এর সাথে আমরা শ্যাল সাধারণত ব্যবহার করে থাকি, আর বাকি সবার সাথে আমরা উইল ব্যবহার করে থাকি। তা এখানেও তাই দাঁড়ালো, এখানে উই যেহেতু আছে আমাদের, এখানে আই উইর সাথে আমরা শ্যাল ব্যবহার করেছিলাম, ইউর সাথে উইল ব্যবহার করলাম। ইউ উইল হ্যাভ কাম হিয়ার বাই টুমরো, এটাকে নেগেটিভ করলে ঠিক একই জিনিস। ইউ উইল নট হ্যাভ কাম হিয়ার বাই টুমরো, ইউ উইল নট হ্যাভ কাম হিয়ার বাই টুমরো, ইউ উইল নট হ্যাভ কাম হিয়ার বাই টুমরো। তারপরে হি উইল, তারপরে নেক্সট আরেকটা উদাহরণ আমরা দেখি নেই। এখানে কি আছে, হি উইল হ্যাভ জয়েন দ্য মিটিং বাই 8 PM, 8টার মধ্যে সে জয়েন করে ফেলবে, সে জয়েন করে থাকবে, জয়েন করে থাকবে। কি, হি উইল হ্যাভ জয়েন দ্য মিটিং বাই 8 PM, হি উইল নট হ্যাভ জয়েন দ্য মিটিং বাই 8 PM। না, ও 8টার মধ্যে জয়েন করে থাকতে পারবে না, এটা নেগেটিভ সেন্টেন্স, মানে তার একটা নেগেটিভ সেন্স বোঝানো হলো যে জয়েন করে থাকতে পারবে না, অন্য কোথাও এনগেজমেন্ট আছে বা অন্য কোথাও যাবে, সেই 8টার মধ্যে সে এসে পৌঁছতে পারবে না। নট হ্যাভ জয়েন্ট, এখানেও আমরা দেখো, এখানে উইল এবং হ্যাভের মাঝখানে নট ব্যবহার করেছি, এখানে শ্যাল এবং হ্যাভের মাঝখানে নট ব্যবহার করেছি। তারপরের সেন্টেন্স দেখা যাক, হি উইল হ্যাভ জয়েন দ্য মিটিং বাই 8, এটা বললাম। হি উইল নট হ্যাভ জয়েন দ্য মিটিং বাই 8 PM।
তাহলে এখানে উইল এবং হ্যাভের মাঝখানে আমরা নট লাগিয়েছি, তাহলে এখানে উইল, এখানে মাঝখানে আমরা যে জায়গায় বসানো উচিত সেখানেই বসিয়েছি। তারপরে একটা শি উইল হ্যাভ কুকড লাঞ্চ বাই দেন, ততক্ষণ সময়ের মধ্যে সে লাঞ্চটা তৈরি করে থাকবে, ততক্ষণ সময়ের মধ্যে সে লাঞ্চটা তৈরি করে থাকবে। হ্যাঁ, এই যে তৈরি করে থাকবে এইটা বোঝানো হচ্ছে ততক্ষণ সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে থাকবে। তাই জন্য আমরা কি বললাম, শি উইল হ্যাভ কুকড লাঞ্চ বাই দেন। তাহলে শি উইল নট হ্যাভ কুকড লাঞ্চ বাই দেন, তাহলে সে সেই সময়ের মধ্যে লাঞ্চটা শেষ করে উঠতে পারবে না, অর্থাৎ তার পক্ষে সম্ভব নয় শেষ করে ওঠা। এই জন্য সেটা আমরা করলাম শি উইল নট হ্যাভ। এই সব পারফেক্ট টেন্সের উদাহরণ হচ্ছে এগুলো। Will not have joined he will not have cooked lunch by then. তারপরেটা কি হচ্ছে, they will have left কলকাতা by tomorrow, তারা আগামীকালের মধ্যে কলকাতা ছেড়ে থাকবে, কলকাতা ছেড়ে যাবে, আগামীকালের মধ্যে যারা ছেড়ে থাকবে, কলকাতা ছেড়ে চলে গিয়ে থাকবে, সেটা কি হলো, they will have left কলকাতা by tomorrow। এখন they will not have left কলকাতা by tomorrow, এখানে হলো they will not have left কলকাতা by tomorrow, তারা ছেড়ে থাকতে পারবে না, কলকাতা ছেড়ে যেতে পারবে না কালকের মধ্যে, তাহলে they will not have left। এখানে হলো এগুলো আমরা স্পোকেনে সাধারণত ব্যবহার করে থাকি, আর স্পোকেনে আমরা এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু রাইটিংয়ে আমরা যে পরবর্তীকালে প্যারাগ্রাফ, লেটার বা ন্যারেশন, ভয়েস চেঞ্জ বা ধরো কোনো রিপোর্ট রাইটিং, অমুক তমুক, এই সমস্তগুলো যে আমরা করব, যেগুলো পার্টিকুলারলি রাইটিং স্কিল বলে, তাতে কিন্তু এইটার ব্যবহারটা একটু কমই আছে, কিন্তু এটা শেখা খুব জরুরি আছে। স্পোকেনে এগুলো খুব ব্যবহার হয়ে থাকে, স্পোকেনে আমরা খুব ব্যবহার করে থাকি। তাহলে they will have left কলকাতা by tomorrow, they will not have left কলকাতা by tomorrow। তাহলে এটাতে কি করলাম, এটাতে আমি করলাম, এখানে রাখলাম কি সাবজেক্ট will not, shall not, have, এখানে have আর 3 রেস্ট অফ দি সেন্টেন্স, আর এটা হচ্ছে নেগেটিভে করলাম, আর অ্যাফার্মেটিভে করেছি কি এখানে সেটা দিয়ে দিয়েছি। ইন্টারোগেটিভে কি করব, শ্যাল উইলটাকে আগে আসতে হবে, তারপরে সাবজেক্ট লাগবে, তারপরে হ্যাভ লাগবে, ভার্বের থার্ড ফর্ম, তারপরে রেস্ট অফ দি সেন্টেন্স। দেখা যাক এখানে কি করা যেতে পারে। এইখানে দেখো প্রথম সেন্টেন্সটা দেখি, প্রথম সেন্টেন্সটা যে শ্যালটাকে আগে আসতে হবে, শ্যাল আগে আসবে, শ্যালের পরে কি হচ্ছে, ফার্স্ট আমরা শ্যাল অথবা উইল আসবে, তারপরে শ্যাল, তারপরে এই আইটা এখানে চলে আসবে, শ্যাল আই হ্যাভ, শ্যাল আই এর পরে তারপরে হচ্ছে শ্যাল অথবা উইল আগে আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে হ্যাভ। তাহলে কি হলো, এখানে শ্যালটা যাবে, শ্যাল আই হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস বাই নেক্সট মান্থ, শ্যাল আই হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস বাই নেক্সট মান্থ, আমি কি আগামী মাসের মধ্যে নতুন ব্যবসা শুরু করে থাকবো, অর্থাৎ এখানে আমাদের এইটাকে মাঝখানে বসে যাবে, শ্যাল আই হ্যাভ স্টার্টেড। এটা মাঝখানে বসে গেলে আগে শ্যাল অথবা উইল হচ্ছে প্রথম নেগেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের আগে শ্যাল অথবা উইল বসছে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে ভার্বটি, তারপরে রেস্ট অফ দি সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্সটা এরকম হলো, শ্যাল আই হ্যাভ স্টার্টেড এ নিউ বিজনেস, শ্যাল আই হ্যাভ নট স্টার্টেড, এটা হয়ে যেত তাহলে এরকম। আর উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড আওয়ার ওয়ার্ক বাই নেক্সট উইক, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হতো, শ্যাল উই হ্যাভ, আগে শ্যাল আসবে, শ্যালের পরে উইল আসবে, শ্যাল উইল হ্যাভ started, shall we have started অথবা shall we have completed our work in the next week। এই যে এখানে, তারপরে এখানে shall যদি চলে আসে, shall we not have started, তাহলে যেমন আছে ঠিক shall we have not started our, যেমন আছে সেরকম হতো। এইখানে এগুলোর সাথে আমরার সাথে আমরা shall ব্যবহার করেছি, বাকিগুলোর সাথে দেখে না উইল ব্যবহার করেছি। যে কটা আমাদের প্রোনাউন আছে সব কটা প্রোনাউন আমি এখানে ব্যবহার করেছি, প্রত্যেকটা প্রোনাউন আমি এখানে ব্যবহার করেছি তোমাদের সুবিধার জন্য। যেমন দেখো এখানে আমি, আমরা, তারপরে এখানে তুমি, তোমরা, তারপরে এখানে সে, তাহারা, তাই সেটা দুটো আছে, দুটো সেই লাগিয়েছি এখানে, আর এখানে সে, তাহারা, সব কটাই আমি ব্যবহার করেছি যাতে তোমাদের প্রত্যেকটা বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, তাহলে এখানে শ্যালটাকে আগে আসলে এগুলো হয়ে গেল সেরকম। তাহলে এখানে উইলটা আগে আসলে উইল ইউ হ্যাভ কাম হিয়ার বাই টুমরো, উইল ইউ নট হ্যাভ কাম হিয়ার, তারপরে উইল হি নট হ্যাভ জয়েন দ্য মিটিং বাই 8 AM। এইরকম ভাবে যখনই আমরা প্রশ্নবোধক করতে যাব তখন এইখানে এই ফর্মুলাটা নিতে হবে, শ্যাল অথবা উইল এটাকে আগে নিতে হবে, তারপরে নিতে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ,
তারপরে ভার্ব থ্রি, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স অথবা এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স, যেইটুকু আছে সেইটুকু তারপরে আমরা নিতে থাকবো। দিস ইজ দ্য সিস্টেম, এইটাই হচ্ছে নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে এইটুকুই কিন্তু শেষ নয়, এইটুকুই কিন্তু শেষ নয়, আরেকটু ছোট্ট পার্ট আছে। সেই পার্টটা কি? এবার সেই পার্টটা আমরা বলছি তোমরা এইটুকু লক্ষ্য করে নাও। যাদের লেখার দরকার আছে তোমরা লিখে নিতে পারো, যাদের লেখার দরকার আছে, ফলো করার দরকার আছে, তারা ফলো করে নিতে পারো, লিখে নিতে পারো, কারণ এইভাবেই চলতে থাকবে আমাদের ক্লাস। এনিওয়ে, এরপরে যে বাকি যে পার্টটা, সে পার্টটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এবার বাকি পার্টটা কি জিনিস? বাকি পার্টটা হচ্ছে ফিউচার পারফেক্টে অনেক সময় দেখা যায় দুটো কাজ হচ্ছে ভবিষ্যৎকালে, দুটো কাজ হবে, দুটো কাজ হবে ভবিষ্যৎকালে, কিন্তু দুটো কাজই কিন্তু আমরা ফিউচার পারফেক্ট করব না। ভবিষ্যৎকালে যখন দুটো কাজ হবে, ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, সেই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেই কাজটাতে আমরা ফিউচার পারফেক্ট করব, আর যে কাজটা পরে হয়েছে সেটাতে আমরা ফিউচার পারফেক্ট করব না। সেই কাজটাতে আমরা পুরো একেবারে প্রেজেন্ট ইনডেফিনিট করে দেবো। দেখো, ফিউচারের মধ্যে আমরা প্রেজেন্ট আনছি, এটাই হচ্ছে গ্রামারের নিয়ম। কি নিয়ম হলো? নিয়মটাই হলো কতগুলো সেন্টেন্স আছে, যেই সেন্টেন্সে দুটো ঘটনা অতীতকালে ঘটছে, দুটো ঘটনাই অতীতকালে ঘটছে, দুটো ঘটনা যদি অতীতকালে ভবিষ্যৎকালে দুটো ঘটনাই ঘটছে, ভবিষ্যৎকালে দুটো ঘটনাই ঘটছে, তাহলে ভবিষ্যৎ আমরা যখন আলোচনা করছি সবই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। দুটো ঘটনাই ভবিষ্যৎকালে ঘটছে, দুটো ঘটনা ভবিষ্যৎকালে ঘটতে গিয়ে একটা আগে ঘটছে, একটা পরে ঘটছে। কোনটা আগে ঘটছে? যেটা আগে ঘটছে সেটা আমরা ফিউচার পারফেক্ট করে দেবো, আর যেটা আগে ঘটছে না সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট করব। এবার উদাহরণ দেখা যাক, উদাহরণ দেখলে তোমরা বুঝে যাবে যে কি করে হলো উদাহরণটা। আছে, ধরো they will have they will have reached office, they will have reached office এটা তো বিট্রে করছে। They will have reached office before the sun rises. মনে করা যাক তারা অফিসে পৌঁছে থাকবে সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগেই তারা অফিসে পৌঁছে থাকবে। এখানে অফিস আছে, তুমি বাড়িও করতে পারো। They will have reached home before the sun rises, অর্থাৎ তারা বাড়িতে পৌঁছে থাকবে সূর্য ওঠার আগে। এইখানে দেখো দুটো ঘটনা হয়েছে। কি দুটো ঘটনা? একটা হচ্ছে অফিসে পৌঁছানো, অথবা এখানে অফিসের পরিবর্তে বাড়িও লিখতে পারো, যেখানে হোক বাড়ি অথবা অফিসে পৌঁছানো। আরেকটা ঘটনাকে সূর্য ওঠা। এই যে দুটো ঘটনা এখানে হয়েছে, একটা হচ্ছে they will have reached office before the sun rises, সূর্য ওঠার আগে। এই যে দুটো ঘটনা বলছে এখানে, দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছে? আগে ঘটেছে they will have reached office, তারা অফিসে পৌঁছে যাবে আগে, তারপরে সূর্য উঠবে। তাই বলছে they will have reached office before the sun rises। তাহলে প্রথম যেই ঘটনাটা আগে ঘটে গেল সেটাতে আমরা কি লিখলাম? have reached করলাম। হ্যাভটা কিসের লক্ষণ আমি বলেছি? আমি বারবার বলে দিয়েছি, হ্যাভই হচ্ছে পারফেক্টের লক্ষণ। প্রেজেন্ট এবং ফিউচার পারফেক্টের লক্ষণই হচ্ছে হ্যাভ। আর উইলটা কিসের লক্ষণ? উইলটা হচ্ছে আমাদের ফিউচারের লক্ষণ। উইলটা হচ্ছে ফিউচারের লক্ষণ। হ্যাভের সাথে পারফেক্ট, হ্যাভের সাথে আবার এইটাও আছে অবশ্য। ঠিক আছে, আমরা প্রথমে ছোট করেই জানছি যে হ্যাভ যেখানে থাকবে, হ্যাভটা হচ্ছে আমাদের পারফেক্টের লক্ষণ। কোন পারফেক্টের? আমাদের প্রেজেন্ট এবং ফিউচার, এই দুটো পারফেক্টে হ্যাভ থাকবে, আর ফিউচারের জন্য উইল থাকবে। They will have reached office before the sun rises. They will have reached office before the sun rises. এইখানে দুটো ঘটনা হয়েছে। কি কি দুটো ঘটনা? একটা অফিসে পৌঁছানো, একটা সূর্য ওঠা। সূর্য পরে উঠেছে, তার আগে ওরা পৌঁছে গেছে, তাহলে সেই জন্য ওইটাকে আমরা আগে করলাম। হ্যাঁ, they will have reached office before the sun rises। এই দেখো, দুটো ঘটনাকে করতে গেলেও আমাদের কিন্তু ফিউচার পারফেক্ট
কাজে লাগে। এই ফিউচার পারফেক্টে কোনটা হবে, যেই ঘটনাটা আগে ঘটেছে সেটাতে আমরা এটা লিখতে পারি। আরো দুটো একটা উদাহরণ নেওয়া যাক। ধরো দি রেইন will have the rain will have the rain will have started the rain will have started before we reach office. The rain will have started. The rain will have started অর্থাৎ বৃষ্টি শুরু হতে থাকবে বিফোর উই রিচ অফিস, আমাদের অফিসে পৌঁছবার আগে। তাহলে বৃষ্টিটা আগে হচ্ছে, তাহলে বৃষ্টিটা আমাদের ফিউচার পারফেক্ট হবে। বৃষ্টিটা আগে আগে হচ্ছে, শুরু হয়ে যাচ্ছে, তারপরে আমরা অফিসে পৌঁছচ্ছি। তাহলে দি রেইন উইল হ্যাভ স্টার্টেড বিফোর উই রিচ অফিস। দি রেইন উইল হ্যাভ স্টার্টেড বিফোর উই রিচ অফিস। বিফোর উই রিচ অফিস। তাহলে এটা হচ্ছে আরেকটা উদাহরণ। দেখো এখানেও দুটো কাজ হয়েছে, একটা কাজ আগে ঘটেছে, একটা কাজ পরে ঘটেছে। যে কাজটা আগে ঘটেছে সেটার জন্য আমরা উইল হ্যাভ স্টার্টেড কথাটা ব্যবহার করলাম। সেখানে আমরা উইল হ্যাভ স্টার্টেড করলাম আমরা এখানে। এখানে দি রেইন এখানে সাবজেক্ট হয়েছে। এখন কথা হচ্ছে এখানে দে ছিল, উইল করেছি, দি রেইন থাকে তাই জন্য এখানে উইল করলাম। আই অথবা উই ছাড়া থাকলে শুধু আমরা শ্যাল করতাম। আচ্ছা এবার দেখো he will have passed BA. He will have passed BA by next year. এখানে দুটো ঘটনা নেই, একটা ঘটনাই আছে, শুধুমাত্র পাস করা। তাহলে এখানে উইলের সাথে আমি এখানে হ্যাভ বসাবো, হ্যাভ বসিয়েছি। হি উইল হ্যাভ পাসড বিয়ে বাই নেক্সট ইয়ার, গত আগামী মাসের মধ্যে সে পাস করে থাকবে। সে পাস করে থাকবে সেটা, এটা সেখানে সেটাই বলা হয়েছে এখানে। আচ্ছা এরপরে আমি এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো এর পরের উদাহরণটা ধরো we shall have finished we shall have finished the work. We shall have finished the work before father comes. Before father comes. দেখো এখানে we shall have finished the work, একটা হচ্ছে কাজটাকে শেষ করা, আরেকটা হচ্ছে বাবার আশা। একটা কাজটাকে শেষ করা, একটা বাবার আশা। এই যে দুটো ঘটনা হচ্ছে, দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা হচ্ছে আমরা কাজটা আগে শেষ করে ফেলবো, তারপরে বাবা আসবে। তাহলে উই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা হলো তাই। বিফোর ফাদার কামস, তারপরে বাবা আসবে। দেখো এখানে ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স, সেই অংশটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, তাই জন্য এখানে আমরা কামস করলাম। এখানে বিফোর দ্য সান রাইজেস, এখানে রাইজেস আমরা তাই ব্যবহার করলাম যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই জন্য এখানে রাইজেস কথাটা আমরা ব্যবহার করলাম। RIACS সেই জন্য লিখলাম এখানেও তাই COME কামস। এই যে দুটো সেন্টেন্স দেখালাম, দুটো সেন্টেন্সেই ডাবল অ্যাকশন আছে, দুটো কাজ ঘটে গেছে। এই মানে ডাবল অ্যাকশনের সঙ্গে এখানে একটা কাজ আগে ঘটে গেছে আর্লিয়ার, ও একটা কাজ আর্লিয়ার ঘটেছে, আর একটা কাজ পরে ঘটেছে।
যেটা আগে ঘটেছে, এই যে সেন্টেন্সটা যেটা আগে ঘটেছে, উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এটা আগে ঘটেছে, তাই জন্য এইটাতে আমরা কি করলাম, পারফেক্টটা করলাম, ফিউচার পারফেক্ট করলাম। আর যা বিফোর ফাদার কামস, যেটা বাবা তার পরে আসবে, তাই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট করলাম। অর্থাৎ ফিউচার পারফেক্টের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিটের অস্তিত্ব আছে। কোন অংশটাকে আমরা শুধু ফিউচার পারফেক্ট করব, যেই ঘটনাটা আগে ঘটে গেছে দুটো ঘটনার মধ্যে, আর যেটা পরে ঘটেছে সেটা পুরোপুরি ফিউচার ইনডেফিনিট। আচ্ছা, আরো একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক I shall have done my duty. I shall have done my duty before you come. দেখো, I shall have done my duty, আমি আমার কাজ করে ফেলে থাকবো, কাজটা সম্পন্ন হয়ে গিয়ে থাকবে, কাজটা সম্পন্ন হয়ে গিয়ে থাকবে। I shall have done my duty before you come. ইউ যেহেতু তুমি এবং তোমরা আছে, তাই জন্য এখানে কিন্তু কামস লিখলাম না, আগেরটাতে কামস লিখেছি, এখানে রাইজেস করেছি, এখানে করলাম না। কেন করলাম না? তার কারণ হচ্ছে এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, যদিও এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই জন্য আমি এখানে কাম করলাম, কামস কথাটা ব্যবহার করলাম না। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা, দিস ইজ দ্য লাস্ট সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে আজকের ক্লাস। আচ্ছা, ধরো, দে উইল have reached there, THERE, they will have reached there before the bell rings. Before the bell rings. ওকে, তাহলে they will have reached there, ওদের পৌঁছানো একটা কাজ, আর ঘন্টা বাজে একটা কাজ, দুটো কাজ। তা কোনটা আগে হয়েছে? they will have reached there, তারা আগে পৌঁছে থাকবে, আগে রিচ দেয়ারের জায়গায় তুমি ইচ্ছে করে স্কুল লিখতে পারো, তা কলেজ লিখতে পারো, যেখানে যা খুশি লিখতে পারো, দেয়ারই এখানে লিখতে হবে, যে কোনো দিলে একই ব্যাপারটা থাকবে। they will have reached there before the bell rings, ঘন্টাটা পরে বেজেছে, তাই জন্য ঘন্টাটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, ঘন্টাটা হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট। ফিউচার পারফেক্ট করতে গিয়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের ব্যবহার করছি, প্রেজেন্ট ইনডেফিনিটের ব্যবহার আমরা করে ফেলছি। কিরকম ভাবে? দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছে সেই কাজটাতে আমরা কি করলাম, সেই কাজটাতে আমরা ফিউচার ইনডেফিনিট করলাম, আর যে কাজটা পরে ঘটেছে সেই কাজটাতে আমরা করলাম শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানেও তাই বেল একটা সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছে, তাই রিংস কথাটা ব্যবহার করলাম। এই হচ্ছে, এইটুকু মোটামুটি রকমভাবে জানলেই তোমাদের পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স সম্বন্ধে হয়ে যাবে। এই দুটো পার্টে বোঝানো হয়েছে, দুটো পার্টে বোঝানো হয়েছে। কোনটাতে ডাবল অ্যাকশন আছে সেটা পরে বলা হলো, আর যেটাতে সিঙ্গেল অ্যাকশন আছে সেটাও আগে আমি বলেছি। এইভাবে দুরকমভাবে প্রত্যেকটা তোমাকে প্রোনাউন দিয়ে আলাদা আলাদা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো হয়েছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি আমার সাথে শ্যাল ব্যবহার করব, বাকি সবার সাথে উইল ব্যবহার করব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, যে যখন ফিউচার টেন্স ব্যবহার করব উইল অথবা শ্যাল আমরা ব্যবহার করবই, আর যখন ফিউচার পারফেক্ট ব্যবহার করব, পারফেক্টের সাথে হ্যাভ কথাটা আসবে, আর তার সঙ্গে ভার্বের থার্ড ফর্মটা আসবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, হ্যাঁ, সবাই ভালো থাকবে। আর এটা তোমরা ইচ্ছা করলে সাবস্ক্রাইব করতে পারো, এটা সাবস্ক্রাইব করবে, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের এটা শেয়ার করতে পারো, হ্যাঁ, তাদেরও উপকার হবে। আর এর পরের দিন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে। তারপরে আমাদের টেন্স শেষ হয়ে যাবে, আমরা গ্রামারের অন্য দিকে আমরা ঢুকে যাব। তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে কালকে আমরা আলোচনা করে দেবো নেক্সট ডে। ওকে, ততক্ষণের জন্য গুড বাই। ওকে।